হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ক্লাসে চলে আসছেন এবং সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। অনেকে গুড ইভিনিং জানিয়েছেন, গুড ইভিনিং। আমরা আজকে যে ক্লাসটি করতে যাচ্ছি সেটি হচ্ছে সেন্টেন্স মেকিং স্ট্রাকচারের পর্ব 7। সো একটু আমাকে জানাবেন, প্রথমে একটু জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমাদের স্ক্রিন ক্লিয়ার কিনা, দেখা যাচ্ছে কিনা, এই ব্যাপারে একটু কনফার্ম করবেন। আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। Welcome to today's Just Now. সো আশা করি ক্লিয়ার এবং শুনতে পাচ্ছেন। ওকে, সো আমরা আগের ক্লাসে আমরা SMS 6 করেছিলাম। আশা করি আপনাদের মনে আছে যে SMS 6-এ আমরা কি পড়েছি বা কি নিয়ে আলোচনা করেছি। SMS 6-এর যে বিষয়গুলো বা যে টপিকসগুলো ছিল আমরা একটু জাস্ট রিভাইজ করে নিচ্ছি। SMS-এর প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কি SMS এর 6-এ যে বিষয়টা ছিল আমরা সেটা একটু জাস্ট হালকা রিভাইজ করে নিচ্ছি যাতে আপনাদের মনে পড়ে, আবার স্মরণ করতে পারেন আপনারা যে কী নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা। ওকে, সো প্রথমেই দেখুন আমরা প্রথম SMS-টা নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম যে SMS-টা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে কি হ্যাড ইট নট বিন ফর, এরকম একটা SMS ছিল, মনে আছে কিনা দেখুন। সো আমরা প্রথম SMS-টা অর্থাৎ SMS 6-এ যে বিষয়টা আলোচনা করেছি এটা একটু রিভাইজ করে নিচ্ছি। তো প্রথম SMS-টা ছিল কি, যে প্রথম SMS-টা ছিল হ্যাড ইট নট বিন ফর সামওয়ান অর সামথিং দিয়ে আমাদের প্রথম SMS-টা শুরু হয়েছিল, যে হ্যাড ইট নট বিন ফর সামওয়ান অর সামথিং। এই SMS-টা দিয়ে আমরা SMS 6 শুরু করেছিলাম। আচ্ছা, অন্য কালারের পেন। ওকে, সো আমাদের প্রথম SMS-টা ছিল কি হ্যাড ইট নট বিন ফর সামওয়ান অর সামথিং। এই SMS-টা আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। আশা করি আপনাদের মনে আছে এটা কেন ব্যবহার করি, কি কারণে ব্যবহার করি। যে অমুক কিছু যদি না হতো, তোমার সাহায্য যদি না হতো, তোমার সাহায্য না পেলে আমার অবস্থা খুব খারাপ ছিল, তোমার সাহায্য পাওয়ার জন্যই, তোমার সাহায্য হওয়ার জন্য বা পাওয়ার জন্যই আমার এই কাজটা হয়েছে। এরকম এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা হ্যাড ইট নট বিন ফর সামওয়ান অর সামথিং এই এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি। এটা ছিল 1 নম্বরে প্রথমে যে ব্যাপারটা, সেটা আমরা 2-এ আসি। 2 নম্বরে কোন SMS-টা আমরা শিখেছিলাম, যদি কারো মনে থাকে বলবেন, সেই সাথে আমার সাথে একটু করবেন, রেসপন্স করবেন, ঠিক আছে। সো 2 নম্বরে যে SMS-টা আমরা শিখেছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হার্ট গোস আউট টু সামবডি। এই SMS-টা আমরা শিখেছিলাম 2 নম্বরে, হার্ট গোস আউট টু সামবডি। এখানে আপনার বলতে পারি আমরা সামওয়ানস হার্ট গোস আউট টু সামবডি। এর মানে হচ্ছে কি, যে যখন নাকি আপনি কারো দুঃখ বা কষ্টে সমবেদনা জানান, সেক্ষেত্রে আপনি বলতে পারেন মাই হার্ট গোস আউট টু ইউ, মাই হার্ট গোস আউট টু দ্য ডিপ্রেসড ফ্যামিলি, মাই হার্ট গোস আউট টু দ্য ভিকটিমস ফ্যামিলি। এই ধরনের এক্সপ্রেশন আমরা 2 নম্বরটা ব্যবহার করেছিলাম, মাই হার্ট গোস আউট টু সামবডি অর সাম। ওকে, সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। 3 নাম্বার এক্সপ্রেশনে আমরা চলে যাই। 3 নাম্বার এক্সপ্রেশনটা ছিল কি, 3 নাম্বার সেন্টেন্স মেকিং স্ট্রাকচারটা ছিল যে লেট সামওয়ান ডাউন।
আপনি যদি কাউকে ডাউন করে দেন, লেট সামওয়ান ডাউন, আপনি যদি কাউকে ডাউন করে দেন সেক্ষেত্রে আমরা লেট সামওয়ান ডাউনের অর্থ হচ্ছে কি কাউকে আপনি হতাশ করে দেয়া, লেট সামওয়ান ডাউন। এটা অনেকভাবে ব্যবহৃত হয়। লেট সামওয়ান হতে পারে এখানে, আবার এখানে কি হতে পারে, সামথিং হতে পারে, আবার কি হতে পারে, শুধু লেট ডাউন এই শব্দ দুটো একসাথে ব্যবহৃত হয়ে একটা ফ্রেজ আকারে থাকতে পারে, সেটা হচ্ছে কি নাউন ফ্রেজ। এইভাবে থাকলে আমরা এটার অর্থ কি ধরেছিলাম যে লেট সামওয়ান ডাউন অথবা লেট সামথিং ডাউন। লেট সামথিং ডাউন হচ্ছে কি আপনি কোনো কিছু নামালে, কোনো কিছু ছেড়ে দিলে সেক্ষেত্রে আপনি লেট সামওয়ান ডাউন, লেট সামথিং ডাউন বলবেন। যেমন আপনি যদি আপনার খোপার চুল ছেড়ে দেন তাহলে কি আই লেট মাই হেয়ার ডাউন, আই লেট মাই হেয়ার ডাউন মানে আমার চুলগুলোকে ছেড়ে দিয়েছি, খোলাভাবে ছেড়ে দিয়েছি। বাট লেট সামওয়ান ডাউন যদি আপনি বলেন যে আই লেট ইউ ডাউন, এর মানে হচ্ছে আমি তোমাকে হতাশ করে দিয়েছি। আই লেট সামওয়ান ডাউন, আই লেট ইউ ডাউন মানে হচ্ছে তুমি আমার কাছে যে জিনিসটা প্রত্যাশা করেছিলে সেই জিনিসটা আমি তোমাকে দিতে ব্যর্থ হয়েছি, সো আই লেটস ইউ ডাউন, আই লেট ইউ ডাউন। আর লেট ডাউন শব্দটা কি, লেট ডাউন হচ্ছে হতাশ, নিরাশ। লেট ডাউন শব্দটা হচ্ছে কি, এটা নাউন হিসেবে যখন বসে তখন আমরা লেট ডাউন, হতাশ। উই ফেল্ট লেট ডাউন, উই ফেল্ট লেট ডাউন একসাথে আপনি যদি নাউন হিসেবে ব্যবহার করেন এভাবে আপনি লিখতে পারেন, উই ফেল্ট লেট ডাউন, আমরা হতাশ অনুভব করলাম। উই ফিল লেট ডাউন, আমরা হতাশ অনুভব করলাম। এই ধরনের একটা এক্সপ্রেশন ছিল। আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা 4 নাম্বার এক্সপ্রেশনে আসি। 4 নাম্বারে কি শিখেছিলাম? 4 নাম্বার শিখেছিলাম ডু ওয়ান্স বিট। ডু ওয়ান্স বিট মানে হচ্ছে কি যে যার অংশটুকু করা। ডু ওয়ান্স বিট মানে যার যার দায়িত্ব সে করা। এই অর্থে আমরা বলি যে ইউ মাস্ট ডু ইউর বিট, ইউ মাস্ট ডু ইউর বিট মানে হচ্ছে তুমি তোমার দায়িত্ব বা নিজের চরকায় তেল দাও, এরকম বলি না, যার যার কাজ সে করো। এরকম ক্ষেত্রে আমরা ডু ওয়ান্স বিট এই ফ্রেজটা ব্যবহার করেছি। এটা গেল। এরপর আমরা 5 নাম্বারে আসি। 5 নাম্বারে আমরা শিখেছিলাম যে নিড অফ দ্য আওয়ার, নিড অফ দি আওয়ার। নিড অফ দি আওয়ার হচ্ছে কি যেটা নাকি ঠিক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। নিড অফ দি আওয়ার, নিড অফ দি আওয়ার এই সময় খুবই প্রয়োজন, এই সময় খুবই গুরুত্বপূর্ণ, দরকার, এরকম কোনো কিছুকে আমরা নিড অফ দ্য আওয়ার বলি। আবার আমরা ম্যান অফ দি আওয়ারও শিখলাম। ম্যান অফ দি আওয়ার হচ্ছে কি, ম্যান অফ দি আওয়ার হচ্ছে ঠিক এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবচেয়ে আলোচিত মহান ব্যক্তি, গুণীজন বা সম্মানিত ব্যক্তিকে আমরা ম্যান অফ দি আওয়ার বলি। নিড অফ দি আওয়ার হচ্ছে ঠিক এই মুহূর্তে যেটা প্রয়োজন আমাদের জন্য, আমাদের দেশের জন্য ঠিক এই মুহূর্তে একটা স্বচ্ছ নির্বাচন, নিড অফ দি আওয়ার, নিড অফ দি আওয়ার, ঠিক আছে, স্বচ্ছ তত্ত্বাবধায়ক সরকার, নিড অফ দি আওয়ার। ম্যান অফ দি আওয়ার হচ্ছে কি ঠিক এই মুহূর্তে যে গুণীজন, যে লোকটা সর্বজন স্বীকৃত এবং সারা দেশে ভাইরাল সম্মানের দিক দিয়ে, ঠিক আছে, সেটাকে আমরা বলি ম্যান অফ দি আওয়ার। যেমন ধরুন একজন লোক আপনার একটি গাছ থেকেই 5 বার ধান উৎপাদন করা যাবে একটা আবিষ্কার করলো, সো এই লোকটা কি ম্যান অফ দি আওয়ার, ম্যান অফ দি আওয়ার। বর্তমানে ম্যান অফ দি আওয়ার হচ্ছে ওই লোকটা। ওকে, সো আমরা এই ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার এসএমএসের 7তম পর্ব আমরা আলোচনা করতে যাচ্ছি, এসএমএস 7। দেখুন এসএমএসের 7 বা 7তম পর্বটা আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রথম যে স্ট্রাকচারটা বা প্রথম যে এসএমএসের স্ট্রাকচারটা নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে আপনার স্ট্রাকচারটা ঠিক এই রকম। প্রথমে হচ্ছে ইট, পরে হচ্ছে ভি ভার্ব, ইট পরে হচ্ছে কি ভি ভার্ব, পরে হচ্ছে আপনার হয় সাবজেক্ট আনতে পারেন অথবা আপনি অবজেক্ট আনতে পারেন, অথবা আপনি এখানে অন্য কোনো একটা ওয়ার্ডও নিয়ে আসতে পারেন। অন্য কোনো ওয়ার্ড বলতে এই সাবজেক্ট অবজেক্ট বাদে, ঠিক আছে, অন্য কোনো ওয়ার্ডও আনতে পারেন। ইট ইজ, ইট, ভি ভার্ব। এখানে যদি ভি ভার্ব কি থাকে, ভি ভার্ব থাকবে আপনার কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরকম। ইট ইজ, সাবজেক্ট, অবজেক্ট, অন্য কোনো ওয়ার্ড, যে কোনো কিছু আনতে পারেন। এনে আপনি এরপর আপনি কি করবেন, দ্যাট অথবা হু ক্লজ এনে আপনি আপনার সেন্টেন্সটা শুরু করবেন। হু অথবা কি, দ্যাট অথবা হু, দ্যাট অথবা হু এনে বাকি সেন্টেন্স আপনি ফিল আপ করবেন। এই স্ট্রাকচারে আমরা অনেকগুলো সেন্টেন্স মেকিং করব এবং এই স্ট্রাকচারটা আসলে কি মিন করে সেই ব্যাপারটাও আমরা
এখানে বোঝার চেষ্টা করব যে আসলে এটার মানেটা কি এই ধরনের সেন্টেন্স। সো এই স্ট্রাকচারটা ভালো করে একটু খেয়াল করেন। এখানে স্ট্রাকচারটা বলতে আমরা কি বোঝাচ্ছি, ইট ইজ, ধরেন বি ভার্ব ইট ইজ, ইট ওয়াজ হতে পারে, ইট ভি ভার্ব সাবজেক্ট সাম অবজেক্ট অন্য কোনো ওয়ার্ড, অথবা দ্যাট হু অন্য কোনো একটা সেন্টেন্স দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করব বা শেষ করব। এটা আমরা যদি একটু ভেঙে ভেঙে আপনাকে দেখাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো খেয়াল করেন, আমরা প্রথমত এই স্ট্রাকচারের প্রথম যে পয়েন্টটা আমরা আলোচনা করব, যেমন ধরেন বললাম যে আমি ই, ক্লেফট সেন্টেন্স, মাহমুদুর রহমান ভাই বুঝতে পেরেছেন? ওকে, সো প্রথমটা দেখুন, আমি ই, দেখুন আমির সাথে কিন্তু একটু মানে জোর প্রদান করেছি যে আমি তাকে ধন্যবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই। খেয়াল করেন, এখানে সেন্টেন্সটা নর্মাল হতো যদি শুধু এই ই শব্দটা না থাকতো, তাহলে আপনি বলতে পারতেন যে নর্মাল সেন্টেন্সে যদি আপনার ইটা আপনি যদি এখানে ই ব্যবহার না করতেন তাহলে বলতেন কি, আই থ্যাংক হিম, আই থ্যাংক হিম। নর্মাল একটা সেন্টেন্সে আপনি লিখে ফেলতে পারতেন যে আই থ্যাংক হিম, আমি তাকে ধন্যবাদ জানাই। বাট যখনই আপনি এখানে ই শব্দটা যুক্ত করেছেন তখন আপনার সেন্টেন্সের স্ট্রাকচারটা কি এই প্যাটার্নে আসবে, ইট ইজ প্যাটার্নে আসবে। ঠিক আছে, ইট ইজ প্যাটার্নে আসলে কীরকম হবে, এটা যেহেতু সাবজেক্টকে জোর দিয়েছি এই কারণে কী করতে হবে আমাদের, ইট ইজ সাবজেক্ট লিখতে হবে, ইট ইজ আই হু থ্যাংক হিম, ইট ইজ আই হু থ্যাংক হিম। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি, ইট ইজ আই হু থ্যাংক হিম, মানে এটা হচ্ছে মানে এটা যদি আক্ষরিকভাবে চিন্তা করেন এটার মানে হচ্ছে কি, এটা হচ্ছে আমি, ইট ইজ আই, এটা হয় আমি যাকে যে তাকে ধন্যবাদ জানায়। সো এটাই মানে হচ্ছে কি যে আমি তাকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, এটার এক্সপ্রেশনটার ভাবানুবাদটা হচ্ছে কি, আমাদের দেশে আমরা এইভাবে বলি যে আমি তাকে ধন্যবাদ জানাই, ইংরেজরা বলে ইট ইজ আই হু থ্যাংক হিম। ঠিক আছে, এটা একটা পয়েন্ট গেল, আমরা আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর আমরা 2 নম্বরে আসি। ধরেন এবার আমি বললাম যে আমি তোমার সাথেই দেখা করব। দেখুন সেন্টেন্সটা যদি আমরা নর্মালি চিন্তা করতাম তাহলে এটা এরকম হইতো। এখন এই জায়গায় দেখুন ই শব্দটা যুক্ত করার কারণে সেন্টেন্সটা কি এই প্যাটার্নে, যেটা আমরা প্যাটার্নটা লিখলাম সেই প্যাটার্নে হবে, আমি তোমার সাথে দেখা করব। আর আরেকটা হচ্ছে কি, আমি তোমার সাথে দেখা করব, আমি তোমার সাথে দেখা করব। সো এক্ষেত্রে কাকে জোর দিচ্ছি, এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে অবজেক্টকে জোর দিচ্ছি। তো নর্মাল সেন্টেন্সটা হতো ঠিক এরকম, নর্মাল সেন্টেন্সটা হতো যে আমি তোমার সাথে দেখা করব, তাহলে হবে কি, আই উইল মিট ইউ, এটা নর্মাল সেন্টেন্সে হয়ে যেত যে আই উইল মিট ইউ, আমি তোমার সাথে দেখা করব, সাক্ষাৎ করব। ঠিক আছে, বাট যখনই আপনি এই যে আমি তোমার সাথেই শব্দটা একটু জোর প্রদান করেছেন তখনই স্ট্রাকচারটা কী হবে, একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কোনটা হবে, এই যে এই মাত্র যে স্ট্রাকচারটা দেখিয়েছি সেটা, যে ইট ইজ চেঞ্জ হয়ে এটা হবে কি, চেঞ্জ হয়ে হবে ইট ইজ, কার সাথে দেখা করবেন আপনি, যেহেতু আপনি অবজেক্টকে এবার জোর দিচ্ছেন সে কারণে অবজেক্টটাকে এখানে নিয়ে আসবেন, ইট ইজ ইউ দ্যাট আই উইল মিট। খেয়াল করেন ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা। সো আমি তোমার সাথেই দেখা করব, আই উইল মিট ইউ। আরেকটা হচ্ছে কি, ইট ইজ ইউ দ্যাট আই উইল মিট। ব্যাস, এটা হচ্ছে আপনার, আপনি যদি অবজেক্টের জায়গাটাকে একটু জোর দেন তখন আপনি এভাবে বলবেন। ঠিক আছে, এরপর খেয়াল করুন, আমরা বলছিলাম অবজেক্ট বাদেও অন্য কোনো ওয়ার্ডকেও আপনি কি করতে পারেন, জোর দিতে পারেন। তো অন্য কোনো ওয়ার্ডকে যদি আমরা জোর দেই সেক্ষেত্রে কীরকম হবে, অন্য কোনো ওয়ার্ডকে, যেমন ধরেন আমি বললাম যে আমি এখানে যাব, এক কথা, আরেকটা হচ্ছে কি আমি এখানেই যাব।
সো এই দুটা বিষয় কিন্তু ভিন্ন জিনিস। এটার কি ট্রান্সলেশন হবে, যারা পারেন একটু দেখাবেন, যারা পারেন না তারাও বুঝতে পারবেন। এই সেন্টেন্সের ট্রান্সলেশনটা আপনারা করবেন। ওকে, সো আমি এখানেই যাব, এর ট্রান্সলেশন কি হবে? সো আমরা বলছিলাম যে যদি ই শব্দটা না থাকতো তাহলে ট্রান্সলেশনটা হতো কি, আই উইল গো হেয়ার। নর্মাল সেন্টেন্স হতো আই উইল গো হেয়ার, আমি এখানেই যাব, আই উইল গো হেয়ার। বাট আপনি যদি এটাকে একটু জোর দিতে চান, জোর দিয়ে কথা বলতে চান যে আমি এখানেই যাব, তার মানে আপনি কাকে জোর দিচ্ছেন? হিয়ারকে। সেক্ষেত্রে আপনি বলবেন কি? সেক্ষেত্রে আপনি বলবেন ইট ইজ হিয়ার, ইট ইজ হিয়ার, ইট ইজ হিয়ার দ্যাট আই উইল গো, দ্যাট আই উইল গো। খেয়াল করেন, ইট ইজ হিয়ার দ্যাট আই উইল গো, এখানেই আমি যাব, এই অর্থে আপনি এই সেন্টেন্সটা এখানে ব্যবহার করবেন। সো এই স্ট্রাকচারগুলো দেখুন, বুঝতে পেরেছেন কিনা যে আমি এখানেই যাব, এর মানে হচ্ছে কি আই উইল, ইট ইজ হিয়ার দ্যাট আই উইল গো, ইট ইজ হিয়ার দ্যাট আই উইল গো। ঠিক আছে, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন আমরা আরেকটা সেন্টেন্স এখানে যদি আপনাদের দেখি আপনারা পারেন কিনা। আমি যদি বলি যে আমি আজই যাব, আমি আজই যাব, এক্ষেত্রে আপনার সেন্টেন্সটা কি হবে? আমি আজই যাব। দেখুন এই ক্ষেত্রে সেন্টেন্সের ট্রান্সলেটটা কি হবে একটু লিখবেন, যারা আছেন ক্লাসে তারা একটু লিখবেন, আমি আজই যাব। দেখুন এখানে ই এর উপর একটা জোর দেওয়া হচ্ছে, আমি আজই যাব। সো সেন্টেন্সটা হবে কি, ইট ইজ টুডে, ইট ইজ টুডে। এখানে একজন বলছেন ওয়ার, ওয়ার হবে না কেন? এখানে ওয়ার দিতে পারেন, তবে প্রচলিত ইংলিশটা হচ্ছে ওরা ইংরেজরা নেটিভ স্পিকাররা এখানে দ্যাট ব্যবহার করে, কথা বুঝছেন? এখানে এই দ্যাটটাই ওয়ারের মতো কাজ করে, কথা বুঝছেন? তো ইট ইজ টুডে দ্যাট I will go, it is today that I will go, it is today that I will go। এখানে কি ওয়্যার শব্দটাও ব্যবহার করতে পারবেন, তবে আমরা কি করি, এটা নেটিভ স্পিকাররা এখানে দ্যাট ব্যবহার করে সব সময়, সে কারণে এখানে দ্যাটটা এখানে ওয়্যারের মতো কাজ করে। ওকে, সো ইট ইজ টুডে দ্যাট আই উইল গো, দ্যাট আই উইল গো মানে আজই আমি যাব। ঠিক আছে, ইট ইজ টুডে দ্যাট আই উইল গো, আজই আমি যাব। এরকম ক্ষেত্রে আপনি এই ব্যাপারটা লিখতে পারেন। ঠিক আছে, এরপর আমরা আরেকটা সেন্টেন্স দেই, দেখি আপনারা পারেন কি না। ঠিক এরকমই ধরেন বললাম আমি গাড়িটি তোমার জন্যই কিনলাম, তোমার জন্যই কিনলাম। এই স্ট্রাকচারটা দেখুন ভালো করে, একটু খেয়াল করেন। এই স্ট্রাকচারটা হচ্ছে কি, যে আমি তোমার জন্যই, আমি গাড়িটি তোমার জন্যই কিনলাম। এক্ষেত্রে আমরা ই যুক্ত করেছি কোথায়? এই জায়গায়, আমি তোমার জন্যই গাড়িটি কিনলাম। এটা ট্রান্সলেশন কি হবে? আমি তোমার জন্যই গাড়িটি কিনলাম। ও টুডের জায়গায় আমরা ওয়্যার লিখেছি না, এটা খেয়াল করিনি আমি, খেয়াল করেন। টুডে তো এটা তো টাইম, এক্ষেত্রে আপনি ওয়েন,
ঠিক না? তবে এখানে কি, এখানে যেহেতু টুডে লিখেছে এক্ষেত্রে কি হবে, টাইমবাচক রিলেটিভ প্রোনাউন ওয়েন, আর আগেরটা হিয়ার ছিল তো সেখানে আপনি ওয়্যার। একজন প্রশ্ন করেছেন আগেরটাতে ওয়্যার হবে না কেন। সো এটা হচ্ছে কি যে যে স্থানবাচক রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে ওয়্যার, আর টাইমবাচক রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে কি ওয়েন। তবে এই ধরনের স্ট্রাকচারে ইট ইজ, এই স্ট্রাকচারে আপনি সবগুলোর ক্ষেত্রে শুধু দ্যাটটাই ব্যবহার করবেন, ঠিক আছে? কারণ এটাই হচ্ছে প্রচলিত, এটা ইংরেজরা নেটিভ স্পিকাররা এটাই করে, ঠিক আছে? সব জায়গায় দ্যাট, ওয়েন ওয়্যারের জায়গায় আপনি কি করতেছেন দ্যাট। এটা হচ্ছে কি ইট ইজ স্ট্রাকচারে, খেয়াল করবেন এটা হচ্ছে ইট ইজ স্ট্রাকচারে, যেটাকে আমরা ক্লেফট সেন্টেন্স বলি। ওকে, ওকে। সো আমি গাড়িটি তোমার জন্যই কিনলাম, এটা ট্রান্সলেশনটা হবে কি, দেখুন এখানে একটু জোর প্রদান করা হচ্ছে কোথায়, আমি গাড়িটি তোমার জন্যই কিনলাম, ঠিক আছে? সো এটা অনেকভাবে করা যায়। সো এটা দেখুন অনেকভাবে করা যায় বলতে, আমরা কার উপর জোর দিচ্ছি তাকে আমরা ইট ইজ দিয়ে লিখব, তোমার জন্যই, তোমার জন্যের উপর জোর দিব, তাহলে আপনি লিখতে পারেন ইট ইজ ফর ইউ, ইট ইজ ফর ইউ। এভাবে লিখতে পারেন আপনি, ইট ইজ ফর ইউ দ্যাট আই উইল বাই, কিনলাম তাহলে আই বট আ কার, ঠিক আছে? এভাবে লিখতে পারেন, ইট ইজ ফর ইউ দ্যাট আই বট আ কার, এভাবে লিখতে পারেন। আবার আপনি চাইলে ফরটাকে আপনি কি, ফরটাকে আপনি শেষে নিতে পারেন, ফরটাকে আপনি শেষেও লিখতে পারেন। সেক্ষেত্রে আপনার কী হবে সেন্টেন্সটা, সেই ক্ষেত্রে আপনার সেন্টেন্সটা হবে যে এইভাবে, সেই ক্ষেত্রে আপনি ফরটাকে শেষে নেবেন, সেক্ষেত্রে আপনি বলবেন ইট ইজ ইউ দ্যাট আই বট আ কার ফর। এক্ষেত্রে ফরটা এখানে আপনার থাকবে, সিঙ্গেল থাকবে, ফরের পর কিছুই থাকবে না, ঠিক আছে? ইট ইজ ইউ দ্যাট আই বট আ কার ফর, ইট ইজ ইউ দ্যাট আই বট আ কার ফর, দ্যাট আই বট আ কার ফর, ঠিক আছে? এইভাবে আপনি সেন্টেন্সটা লিখতে পারবেন। এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমি তোমাকেই খুঁজছিলাম, ট্রান্সলেশন কী হবে বলুন? আমি তোমাকেই খুঁজছিলাম, আমি তোমাকেই খুঁজছিলাম, আমি তোমাকেই খুঁজছিলাম, ট্রান্সলেশন কী হবে? অনেকে আনসার কারেক্ট করেছেন, ইট ইজ ফর ইউ দ্যাট আই বট দ্য কার, কারেক্ট আনসার করেছেন। আমি তোমাকেই খুঁজছিলাম, এটার অনুবাদ আপনারা করবেন, আমি তোমাকেই খুঁজছিলাম। ওকে, এটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা এরপর পরের সেন্টেন্সে চলে যাই। ইট ইজ ইউ দ্যাট আই সার্চড ফর, তোমাকে খুঁজছিলাম, মানে কন্টিনিউয়াসে করেন, কন্টিনিউয়াসে করলে ব্যাপারটা ঠিক হবে, ঠিক আছে? আমি তোমাকে খুঁজছিলাম, তার মানে কি ইট ইজ ইউ দ্যাট আই এম লুকিং ফর, I was looking for. It is you that I was looking for. আমি তোমাকেই খুঁজছিলাম, ইট ইজ ইউ দ্যাট আই ফাউন্ড। না, ওই তো খুঁজে পেয়ে গেছেন দীপ্তি বিশ্বাস আপু, এটা তো খুঁজে পেয়ে, দুটি আমি তো খুঁজে পেয়ে গেছেন বলি নাই, বলছি কি ইট ইজ ইউ দ্যাট আই ওয়াজ
লুকিং ফর। ওকে, সো এটা আশা করি বুঝে গেছেন। আমরা এরপর নতুন আরেকটা সেন্টেন্সে চলে আসি, সেটা হচ্ছে কি ধরেন এবার আমি একটু নতুন করে বলি যে তুমি হেসেছিলে, তুমি হেসেছিলে এ কারণেই আমি খুশি হয়েছিলাম। দেখুন আমাদের সেন্টেন্সটা বুঝতে পেরেছেন কিনা, স্ট্রাকচারটা ধরতে পেরেছেন কিনা। তুমি হেসেছিলে এই কারণেই আমি খুশি হয়েছিলাম। এখন খেয়াল করুন শেষে তুমি হেসেছিলে এই কারণে, না এই কারণে বলতে পারতাম, কিন্তু আমি এখন কি করেছি, একটা ই যুক্ত করে ফেলেছি, ঠিক না? তুমি হেসেছিলে এই কারণেই আমি খুশি হয়েছিলাম। সো এখানে একটা ই যুক্ত করেছি, যে কারণে এটাকে কি করতে হবে, আপনার ওই ইট দিয়ে রিপ্লেস করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি কি করে এটা সেন্টেন্সটা লিখবেন? সেন্টেন্সটা লিখতে গেলে আপনার কি ফলো করতে হবে, ওই ইটের স্ট্রাকচারটা ফলো করতে হবে। এক্ষেত্রে আপনি বলবেন কি, যেহেতু কারণেই, তার মানে কি ইট ইজ বিকজ, ইট ইজ বিকজ, ইট ইজ বিকজ কি তুমি হেসেছিলে, এটা এখন লিখবেন। তুমি হেসেছিলে কি একটা ক্লজ না? তাহলে একটা ক্লজ এখানে, ইট ইজ বিকজ ইউ স্মাইলড, ইউ স্মাইলড, ইট ইজ বিকজ ইউ স্মাইলড। তারপর কি করবেন আপনি, তারপর ওই যে দ্যাট, এই দ্যাটটা নিয়ে আসবেন এখানে, দ্যাট। তারপর কি হয়েছে, আমি খুশি হয়েছিলাম। আমি খুশি হয়েছিলাম মানে হচ্ছে কি, আই ফেল্ট, আই ফেল্ট হ্যাপি, আর আই বিকেম হ্যাপি বলতে পারেন। সো আই ফেল্ট হ্যাপি। ইট ইজ বিকজ ইউ স্মাইলড দ্যাট আই ফেল্ট হ্যাপি। মানে কি, এটা একটু জোর দিয়ে বলছি যে তুমি হেসেছিলে এই কারণেই, তুমি হেসেছিলে, তুমি এসেছিলে এই কারণেই আমি খুশি হয়েছিলাম, দ্যাট আই ফেল্ট হ্যাপি, দ্যাট আই ফেল্ট হ্যাপি। ওকে, সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কি এই কারণেই, এই কারণেই অর্থে আমরা এইভাবে সেন্টেন্সের স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার দেখুন আমরা এখানে ক্লজ ব্যবহার করেছি, আমরা কিন্তু ক্লজ ব্যবহার না করলেও পারি। ক্লজ ব্যবহার করেছি না, তুমি হেসেছিলে এই কারণেই আমি খুশি হয়েছি। আমরা কিন্তু এভাবে না বলে সেন্টেন্সটা এভাবে বলতে পারতাম। কিভাবে? ধরেন আমি বললাম যে এই সেন্টেন্সটা আমরা এভাবে বলতে পারতাম, সেটা হচ্ছে কি যে তোমার হাসির কারণে, আমরা এখানে বলতে পারতাম কি, তোমার হাসির কারণেই, তোমার তোমার হাসির কারণেই আমি খুশি হয়েছিলাম। এক্ষেত্রে কি হবে, তোমার হাসির কারণে, তার মানে এক্ষেত্রে আপনার শুধু একটা ফ্রেজ হবে, এখানে কিন্তু ক্লজ না। আগেরটায় ক্লজ ছিল, বাট এটা কি ফ্রেজ। আগেরটায় ক্লজ ছিল, খেয়াল করেন, তুমি হেসেছিলে এই কারণেই আমি খুশি হয়েছিলাম, আর এটা হচ্ছে কি তোমার হাসির কারণেই, তোমার হাসির কারণেই আমি খুশি হয়েছিলাম, তোমার হাসির কারণেই আমি ফিদা হয়ে গেছিলাম। এরকম সেন্টেন্স আমরা বলি না? সো এটা হচ্ছে তোমার হাসির কারণে, ঠিক আছে? তো আমরা কি করতে পারি, তোমার হাসির কারণে আমরা বলবো কি, এটার অনুবাদটা কি হবে, তোমার হাসির কারণে এটা হবে যে ইট ইজ বিকজ অফ ইউর স্মাইল, অফ ইউর স্মাইল। এটা আপনার কি করতে হবে, নাউন করে দিতে হবে, ব্যাস। ইট ইজ বিকজ অফ নিয়ে আসতে হবে। এই যে আপনার বিকজ আসে আপনার ক্লজ হলে, বিকজ অফ আসে কি আপনার কোনো নাউন হলে, নাউন ফ্রেজ হলে, এগুলো আমরা শিখে আসছি ইংলিশ 3-in-1-এ। ইট ইজ বিকজ অফ ইউর স্মাইল, তোমার হাসির কারণে, আই ফেল্ট হ্যাপি, এখানে একটা দ্যাট আসবে। ইট ইজ বিকজ অফ ইউর স্মাইল দ্যাট আই ফেল্ট হ্যাপি, ঠিক আছে? এখানে কিন্তু একটা দ্যাট আসবে, দ্যাটটা কিন্তু মনে রাখবেন। ইট ইজ বিকজ অফ ইউর স্মাইল দ্যাট আই ফেল্ট হ্যাপি, দ্যাট আই হেল্ট
felt happy, আমি খুশি হয়েছিলাম, খুশি অনুভব করেছিলাম। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এই ইট ইজের স্ট্রাকচারে আপনি এই ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই কারণেই আমি খুশি হয়েছিলাম, এই কারণেই আমি খুশি হয়েছিলাম, এটা গেল। সো এটা আশা করি বুঝতে পেরেছেন। মাহমুদুর রহমান ভাই, তার মানে সাবজেক্ট, অবজেক্ট, ওয়ার্ডস, ক্লজ, ফ্রেজ আসতে পারে, আসতেই পারে। আমি কিন্তু হেডলাইনে এই স্ট্রাকচারটা দেখিয়েছি যে সাবজেক্ট, অবজেক্ট আসতে পারে, অন্য কোনো ওয়ার্ডস আসতে পারে। কি ইটের জায়গায় কি দিস বসাতে পারবেন? ইটের জায়গায় দিস বসাতে পারবেন, দিস ইজ বিকজ অফ ইউর, এভাবে বসাতে পারবেন। তবে প্রচলিত যেটা, মানে ইংলিশে যেটা চলে আর কি, সেটা হচ্ছে কি ইট, মানে ইটের রুলসটা চলে, দিসের রুলসটা চলে না। বললে যে হবে না তা না, মানে মানুষ যে বুঝবে না তা না, আপনি বললে বুঝবে মানুষ, কিন্তু এটা ইট দিয়ে কি সেন্টেন্সটা শুরু করে, ইন্ট্রোডাক্টরি ইট, ঠিক আছে। আর দিস হচ্ছে কি, দিস হচ্ছে আপনি যখন কোনো একটা জিনিস, এটা হচ্ছে কি ডিমনস্ট্রেটিভ, খেয়াল করেন পার্থক্যটা দেখুন, বোঝার চেষ্টা করবেন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কি দিস, আর ইট হচ্ছে কি এখানে কাউকেই বুঝাচ্ছেন না, ইট হচ্ছে কি এটা একটা আপনার কি ওই ধৈঞ্চা মার্কা সাবজেক্ট। আমরা আগের ক্লাসে, কোন ক্লাসে জানি ধৈঞ্চা কথাটা বলছিলাম। ধৈঞ্চা হচ্ছে কি, ধৈঞ্চা হচ্ছে যেটা আমরা বলি আর কি, আমরা গ্রাম বাংলায় ধৈঞ্চা উৎপন্ন হয়, ধৈঞ্চার মানে কি কোনো কাজ নাই, কোনো কিছু নাই। সো এই ইট হচ্ছে ধৈঞ্চা মার্কা একটা সাবজেক্ট, কিন্তু দিস কিন্তু ধৈঞ্চা মার্কা না। দিস হচ্ছে কি আপনি কাউকে নির্দেশ করছেন, দিস ইজ এ বয়, দিস ইজ দ্য বয়, মানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এটা হচ্ছে বালক, এটা হচ্ছে এই সেই, ঠিক আছে। কিন্তু আপনি এখানে কিন্তু ইটটা জাস্ট আনছেন একটা সাবজেক্ট ভার্ব টাইপের একটা সেন্টেন্স মেকিং করার জন্য, এখানে ইটের কোনো ভূমিকা নাই, ঠিক আছে। সেক্ষেত্রে দিসটা এখানে ব্যবহার করতে পারবেন না, এই জন্য যে এটা আসলে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে আমরা এখানে ব্যবহার করছি না, ঠিক আছে। আমরা দৈঞ্চা মার্কা সাবজেক্ট হিসেবে, যে সাবজেক্টের কোনো কাজ নাই, সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি, দিস না। দিস ব্যবহার করার মানে হচ্ছে আপনি স্পেসিফিক কাউকে এখানে ইন্ডিকেট করছেন, মানে আগে কিছু একটা বলছেন, তারপর সেটাকে ডিনোট করে আপনি দিস দিয়ে বলবেন। আগে কিছু একটা বলছেন, মনে করেন আগে কথা বলতেছেন কারো সম্পর্কে, সেই ক্ষেত্রে আপনি দিস বলবেন, দ্যাট বলবেন, ঠিক আছে, দ্যাট অথবা দিস। কিন্তু শুরুই করতেছেন ইট দিয়ে, সেক্ষেত্রে আপনি এটা বলবেন না। জেনারেল কেজের ক্ষেত্রে আপনি এটা বলবেন, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা রুলসটা আমরা দেখি ইট দিয়ে হয়, দিস দিয়ে হয় না, ঠিক আছে। সো এটা মনে রাখবেন। আশা করি এই ব্যাপারটা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আমরা এখানে অনেকগুলো বিষয় আপনাদেরকে দেখিয়েছি। তো এরপর আরও কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরেন ইফ এবং ওয়েন ক্লজের সাথেও কি হয়, আসতে পারে। ইফ এবং কি ওয়েন ক্লজের সাথে আপনার এটা আসতে পারে। যেমন ধরেন আমরা বললাম যে, আমরা অনেক সময় বলি যে তুমি যদি আমাকে দেখো যে আমি এটা করতেছি, যে তুমি যদি আমাকে দেখো যে আমি খুবই কনফিউজড আছি, এর মানে হচ্ছে এই কারণেই আমি কনফিউজ, ঠিক আছে। এই ধরনের কথা আমরা বলি। যেমন ধরেন আমি যদি বলি ইফ আই লুক, ইফ আই লুক, আমাকে যদি কনফিউজ দেখা যায়, ইফ আই লুক কনফিউজড, ইফ আই লুক কনফিউজড, এরপর আপনি বলতে পারেন ইট ইজ বিকজ আই অ্যাম থিঙ্কিং, এই ক্ষেত্রে আপনি এভাবে আপনার সেন্টেন্সগুলো, আমরা ইংলিশে এভাবে দেখি, বাংলায় কিন্তু আমরা এরকম বলি যে তুমি যদি আমাকে দেখো যে আমি চিন্তিত, তুমি যদি দেখো আমাকে যে আমি একটা দ্বিধায় আছি, বিভ্রান্ত, আমাকে যদি বিভ্রান্ত দেখায়, এটা এই কারণ যে ইট ইজ বিকজ আই এম থিঙ্কিং, এটাই কারণ যে আমি খুব চিন্তা করতেছি, আমি খুব ভাবছি, আমি খুব টেনশনে আছি। ইফ আই লুক কনফিউজড, আমাকে যদি কনফিউজড দেখায়, এটা এই কারণে যে আই এম থিঙ্কিং, ঠিক আছে। ইফ দিয়ে এই সেন্টেন্সগুলো শুরু হয়। আবার আপনি ওয়েন দিয়ে এটা শুরু করতে পারেন। যেমন ধরেন লিখলাম ওয়েন আই লুক কনফিউজড, যখন আমাকে খুব বিভ্রান্ত দেখাবে, তখন এটা বুঝে যাবা যে এই কারণ যে আমি ভাবছি, ঠিক আছে। বাংলায় কিন্তু আমরা এরকম সেন্টেন্সগুলো লিখে থাকি। সো ইফ এবং ওয়েন ক্লজের সাথেও আপনি ইট ইজ বিকজ এই জায়গাটায় আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এটা বলার একটা স্টাইল, বলার একটা ধরন, ঠিক আছে। এটা গেল এই স্ট্রাকচার। এই পর্যন্ত আশা করি আপনার কাছে ক্লিয়ার। আমরা নেক্সট স্ট্রাকচারে চলে আসি। নেক্সট স্ট্রাকচার হচ্ছে আপনার দি থিং, দ্যাট, তারপর আপনার একটা সেন্টেন্স,
দি থিং দ্যাটের পর কি আসবে, একটা সেন্টেন্স আসবে, এবং সেন্টেন্সের পর আপনার ভি ভার্ব, সেন্টেন্সের পর ভি ভার্ব প্লাস এক্সটেনশন আসবে। স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করেন, স্ট্রাকচারটা দি থিং দ্যাট সেন্টেন্স ভি ভার্ব প্লাস এক্সটেনশন এভাবে আসতে পারে। আবার এখানে দি থিংয়ের জায়গায় আপনি কি নিয়ে আসতে পারেন, যদি পার্সন হয়, ব্যক্তি হয়, তাহলে আপনি আনতে পারেন কি দি পার্সন দ্যাট, দি পার্সন দ্যাটের জায়গায় এখানে সরি এখানে আসবে থিংয়ের জন্য দ্যাট, আর দি পার্সনের ক্ষেত্রে কি হবে, পার্সনের ক্ষেত্রে হবে আপনার হু, পার্সনের ক্ষেত্রে দি পার্সন হু। সো এগুলো আপনার রিলেটিভ ক্লজে শিখেছেন, দি পার্সন হু, তারপর হচ্ছে সেন্টেন্স, পরে হচ্ছে কি ভি ভার্ব প্লাস বাকি অংশ, ঠিক আছে। এইভাবে আপনি দি থিং, এক্ষেত্রে দি থিং দ্যাট, খেয়াল করেন দি থিং দ্যাট পর্যন্ত আপনি বলতে পারেন, অথবা পুরো ব্যাপারটার ক্ষেত্রে আমরা কি বলি, ইংলিশ 3 in 1 আমরা বলছিলাম, দেখুন আপনি দি থিং দ্যাটও লিখতে পারেন, আবার পুরো ব্যাপারটার ক্ষেত্রে ফিউজড রিলেটিভ প্রোনাউন বসাতে পারেন, সেটা হচ্ছে কি হোয়াট। খেয়াল করেন এটা মনে আছে কিনা দেখুন, ইংলিশ 3 in 1 যারা ছিলেন, দি থিং দ্যাট এভাবে সেন্টেন্সটা শুরু করতে পারেন, আবার সেন্টেন্সটা দি থিং দ্যাটের জায়গায় পুরো ব্যাপারটাকে খেয়ে ফিউজড করে আপনি এই ফিউজড রিলেটিভ প্রোনাউন হোয়াটও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আবার এখানেও দি পার্সন হু এর জায়গায় আপনি শুধু ফিউজড রিলেটিভ প্রোনাউন হুকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। হু এবং হোয়াটের মধ্যে পার্থক্য কি, হোয়াট হচ্ছে জন্মগতভাবে ফিউজড, মানে রিলেটিভ প্রোনাউনটা ফিউজড, এটার মধ্যেই রিলেটিভ প্রোনাউন থাকে। আর হু হচ্ছে কি, হুকে আপনি যে কোনোভাবে ব্যবহার করতে পারেন, হু অ্যান্টিসিডেন্ট নিতে পারে, আবার অ্যান্টিসিডেন্ট ছাড়াও হুকে ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। বাট হোয়াটকে কখনোই আপনি অ্যান্টিসিডেন্ট দিয়ে ব্যবহার করতে পারবেন না, এটা আশা করি আপনাদের ওই ইংলিশ 3 in 1 আপনারা পড়েছেন। আশা করি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার, ইংলিশ 3 in 1 যারা পড়েছেন। সো এগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে সেন্টেন্স লিখবো, যেমন ধরেন দি থিং দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স লিখি, দি থিং দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখি, নর্মাল যদি লিখতাম আর কি, নর্মাল কোনো একটা সেন্টেন্স ধরেন লিখলাম, আই ওয়ান্ট সাম রাইস টু ইট, মানে আমি কিছু খাবার চাই, আমি কিছু ভাত চাই খাওয়ার জন্য, আই ওয়ান্ট সাম রাইস টু ইট। এই ক্ষেত্রে এটাকে আপনি একটু জোর দিয়ে বলতে পারেন, জোর দিয়ে কীভাবে বলবেন, আই ওয়ান্ট সাম রাইস টু ইট, এই যে দি থিং দিয়ে বলতে পারেন, ঠিক আছে। তো দুইভাবে বলতে পারেন, দি থিং দিয়ে যদি আমি বলি তাহলে কীরকম হবে একটু আমাকে জানাবেন। আমরা এই সেন্টেন্সটাকে আই ওয়ান্ট সাম রাইস টু ইট, এখন আমি ধরেন একটু জোর দিয়ে বলতে যাচ্ছি যে আমি যা চাই, আমি যে জিনিসটা চাই সেটা হচ্ছে খাওয়ার জন্য কিছু চাল, খাওয়ার জন্য কিছু চাল, অথবা খাওয়ার জন্য আমি যা চাই সেটা হচ্ছে কি কিছু ভাত, কিছু ভাত। তো আপনি এখানে বলবেন কি দি থিং, দি থিং এভাবে বলতে পারেন, দি থিং, এই যে দ্যাটটা এখানে নিয়ে আসবেন, দি থিং দ্যাট দ্যাট আই ওয়ান্ট, এই আই ওয়ান্ট এখানে লিখবেন, দ্য থিং দ্যাট আই ওয়ান্ট, এটা একটু জোর হলো, এটা এক্সপ্রেশনটা কি একটু জোর, দি থিং দ্যাট আই ওয়ান্ট, তারপর হচ্ছে কি ইজ, সরি দ্য থিং দ্যাট আই ওয়ান্ট টু ইট, দ্যাট আই ওয়ান্ট টু ইট, বাকি অংশটাও তো আছে লিখবেন, দ্যাট আই ওয়ান্ট টু ইট ইজ সাম রাইস, ইজ সাম রাইস। খেয়াল করেন এই ব্যাপারটা বুঝতেছেন কিনা, যারা কম বুঝেন তারা আবার মনে করবেন টু ইট, এখানে ইট আবার এখানে ইজ হলো কেমনে, সেন্টেন্স হলো কেমনে, ঠিক আছে। এই টু ইট কিন্তু এই সেন্টেন্সের, আই ওয়ান্ট টু ইট দ্য থিং দ্যাট আই ওয়ান্ট ইজ, দ্যাট আই ওয়ান্ট টু ইট ইজ সাম রাইস, এভাবে লিখতে পারেন। আবার আমরা যেটা বলছিলাম কিছুক্ষণ আগে সেটা হচ্ছে কি দি থিং দ্যাটের পরিবর্তে আপনি কি লিখতে পারেন, এখানে শুধু হোয়াট লিখতে পারেন, তাহলে কি হলো, হোয়াট আই ওয়ান্ট টু ইট ইজ সাম রাইস, হোয়াট আই ওয়ান্ট ইজ, হোয়াট আই ওয়ান্ট টু ইট ইজ সাম রাইস, এভাবে আপনি লিখতে পারেন, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, মনে আছে বলছেন ফিউজ রিলেটিভ প্রোনাউনের কাহিনী এখানে চলে আসছে। তো দি পার্সনের ব্যাপারটাও কি সেম, ধরেন দি পার্সনের ব্যাপারটা যদি নর্মাল একটা সেন্টেন্স লিখি দি পার্সনের ব্যাপারে, ধরেন লিখলাম যে নর্মাল সেন্টেন্স কি, ধরেন রাজীব রোট দি বুক, বইটি রাজীব লিখেছেন, ঠিক আছে। সো এখন আপনি ধরেন এটা পার্সনের ক্ষেত্রে আপনি একটু জোর দিতে চাচ্ছেন, কিভাবে জোর, দেখুন একটা হচ্ছে রাজীবই লিখেছেন সেটা না, আমরা লিখতেছি কি যে
যে বই এটা যে লিখেছেন, যিনি এটা লিখেছেন, এভাবে জোর দিচ্ছি। জোরটা একটু ভিন্ন টাইপের, ঠিক আছে? আগেরটা হচ্ছে ই দিয়ে জোর দিয়েছি, ঠিক না? ই দিয়ে জোর করলে হবে ইট ইজ রাজীব, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে এরকম বলেন, জোর কিন্তু অনেকভাবে দেয়া যায়। আপনি যদি বলেন রাজীব ই লিখেছে, ই দিয়ে করেন, তাহলে বলবেন কি ইট ইজ রাজীব। সিম্পলি এটা আপনি বলবেন কি ইট ইজ রাজীব। হু এইভাবে লিখবেন। বাট আপনি যদি মনে করেন জোরটা আননোনলিভাবে দিতে চাচ্ছেন, কৌতূহল তৈরি করে, কৌতূহল সৃষ্টি করে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বলবেন কি দি পার্সন। দেখুন, আমি আননোনলি মানে আমরা অনেক সময় ম্যাজিক দেখাই বা সারপ্রাইজ করার জন্য এরকম সেন্টেন্স বলে থাকি, ঠিক আছে? ধরেন দি পার্সন বললাম, দি পার্সন হু হু রোড দি বুক ইজ রাজীব। এক্ষেত্রে আপনার সারপ্রাইজটা হচ্ছে কি, সারপ্রাইজটা হচ্ছে আপনি জাস্ট এটাকে কিভাবে সারপ্রাইজ দিচ্ছেন, যে প্রথমে বললেন যে ব্যক্তি এটা লিখেছে জানো এটাকে, তিনি হচ্ছে রাজীব। তার মানে আমি এটাকেও একটু জোর দিচ্ছি, বাট এটা জোরটা কি অন্য একটা ওয়ে, ঠিক না? যে ব্যক্তি এটা লিখেছে তুমি জানো, সে হচ্ছে কি রাজীব। যে ব্যক্তি বইটা লিখেছে সে হচ্ছে রাজীব। তো এই ফাংশনে আপনি কি করতে পারেন, জোর দিতে পারেন। অথবা আপনি দি পার্সন না লিখে শুধু হু থেকেও সেন্টেন্সটা শুরু করতে পারেন। হু রুট দিস বুক ইজ রাজীব। হু রুট দি বুক ইজ রাজীব। এই স্ট্রাকচারও ফেলেও আপনি সেন্টেন্সটা লিখতে পারেন, ঠিক আছে? সো আমরা আশা করি এই ব্যাপারগুলো আপনি বুঝে গেছেন। ওকে, এটা আশা করি বুঝে গেছেন। তো আমরা নেক্সট সেন্টেন্সে চলে আসি। নেক্সট সেন্টেন্স মেকিং স্ট্রাকচারটি হচ্ছে ইট ইজ নট দ্যাট। ইট ইজ নট দ্যাট, ঠিক আছে? ইট ইজ নট দ্যাট, এটা আমরা কখন ব্যবহার করি? এটা একটি সেন্টেন্সই, একই বাক্য, বাট ঘুরিয়ে আমরা একটু ভিন্নভাবে বলি জোর দেওয়ার জন্য বা ভিন্ন একটা চমক তৈরি করার জন্য। যেমন ধরেন বললাম ইউ আর ডিসঅনেস্ট। ইউ আর ডিসঅনেস্ট, তুমি অসৎ। এক্ষেত্রে আপনি একটু জোর দিবেন এই ডিসঅনেস্টকে, ঠিক আছে? সো এক্ষেত্রে আপনি বলবেন কি ইট ইজ নট দ্যাট, ইট ইজ নট দ্যাট। এখানে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে, এখানে আপনি পজিটিভ ওয়ার্ড লিখবেন। ইট ইজ নট দ্যাট ইউ আর অনেস্ট। খেয়াল করেন, এটাই সেম সেন্টেন্স আপনি এভাবে বলছেন, ইট ইজ নট দ্যাট ইউ আর অনেস্ট, মানে এমনটা নয় যে তুমি সৎ। ঠিক এটাই ইউ আর ডিসঅনেস্ট মানে হচ্ছে কি ইট ইজ নট দ্যাট ইউ আর অনেস্ট, তুমি সৎ এমনটা নয় ভাই, তুমি সৎ এটা কেউ বিশ্বাস করবে না। তুমি এই ব্যাপারটা আমরা এইভাবে লিখে থাকি, ঠিক আছে? আমরা আরেকটা সেন্টেন্স যদি লিখি, ধরেন লিখলাম ইউ আর নট স্মার্ট, তাহলে এখানে কি আপনার নেগেটিভ, ইউ আর নট স্মার্ট, তুমি স্মার্ট নয়। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কী করবো, ইট ইজ নট দ্যাট, ইট ইজ নট দ্যাট, তাহলে এখানে লিখবো কি ইউ আর স্মার্ট, এখানে পজিটিভ, ঠিক আছে? মানে একটু ভিন্ন ঘুরিয়ে এটাকে, এটা থেকে এটা কি, এটা একটু স্ট্রং। ইউ আর নট স্মার্ট সরাসরি বলে দিলেন তুমি স্মার্ট নও। আর এখানে ইট ইজ নট দ্যাট ইউ আর স্মার্ট, এটা এমন না যে তুমি স্মার্ট। ওকে, সো এটা একটা মানে ভিন্ন একটা ওয়ে আর কি, বলার একটা ভিন্ন ধরন, আপনি জোর প্রদান করার ক্ষেত্রে এটা বলতে পারেন। তারপর দেখুন, আমরা এই স্ট্রাকচারের সাথেই আপনি ইট ইজ নট দ্যাট, এক জায়গায় এটা বললেন ইট ইজ নট দ্যাট, এটা বললেন, বলার পর আরেকটা সেন্টেন্স শুরু করবেন ইট ইজ দ্যাট, ইট ইজ দ্যাট, এরকম তাল মিলিয়ে আপনি সেন্টেন্স বলতে পারেন। ইট ইজ নট দ্যাট ইউ আর স্মার্ট, ইট ইজ দ্যাট, ঠিক আছে? ইট ইজ নট দ্যাট, ধরেন এটা বললাম ইউ আর স্মার্ট, ইট ইজ নট দ্যাট ইউ আর স্মার্ট, মানে এটা এমন নয় যে তুমি স্মার্ট, ঠিক আছে? ইট ইজ নট দ্যাট ইউ আর স্মার্ট, তুমি এটা এমন নয় যে তুমি স্মার্ট, তুমি স্মার্ট এমন নয়। তার মানে কি তুমি স্মার্ট না, মানে কি ইট ইজ দ্যাট, এটা আসলে আমরা বলি না এরকম, এটা আসলে ইউ লেক সাম এক্সপিরিয়েন্স, মানে তোমার অভিজ্ঞতার অভাব। তুমি স্মার্ট, তুমি যে স্মার্ট
আচ্ছা, এটা আমরা পজিটিভ করে ফেলি। এটা এটা ইট ইজ নট দ্যাট ইউ আর নট স্মার্ট। ইট ইজ নট দ্যাট ইউ আর নট স্মার্ট। এখানে দেখুন, আমরা এটাও নেগেটিভ করলাম, এটাও নেগেটিভ করলাম। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে তুমি স্মার্ট নও এটা না, তার মানে কি তুমি স্মার্ট, মানে আমরা পজিটিভ করে দিলাম আর কি ঘটনাটাকে, ঠিক আছে? তার মানে ইট ইজ নট দ্যাট ইউ আর নট স্মার্ট এভাবে বলতে পারেন, অথবা ইউ আর আনস্মার্ট বলতে পারেন, ঠিক আছে? ইউ আর আনস্মার্ট, এখানে আপনি আনস্মার্ট শব্দটা ব্যবহার করলে এটার সাথে, এই সেন্টেন্সের সাথে এটা যায় আর কি। এই জন্য আমরা এটা করেছি। আমরা একটু ক্লিয়ার করে লিখি। ধরেন বললাম it is not that you are unsmart। এর মানে কি? এর মানে আমি বলতেছি তুমি আনস্মার্ট এরকমটা না। ইট ইজ নট দ্যাট ইউ আর আনস্মার্ট, তুমি আনস্মার্ট এরকমটা না, ঠিক আছে? ইট ইজ দ্যাট, আসলে এটা হচ্ছে কি, তুমি আনস্মার্ট আমি এটা বলতে চাচ্ছি না। ইট ইজ দ্যাট, এটা হচ্ছে ইউ লেক সাম এক্সপিরিয়েন্স, তোমার কিছু অভিজ্ঞতার অভাব আছে, ঠিক আছে? মানে আমি বলতেছি না তুমি আনস্মার্ট, বাট তোমার কিছু অভিজ্ঞতার অভাব আছে। ইট ইজ নট দ্যাট ইউ আর আনস্মার্ট, ইট ইজ দ্যাট ইউ লেক সাম এক্সপিরিয়েন্সেস, তোমার কিছু অভিজ্ঞতার অভাব রয়েছে, ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে আমরা তাল মিলানোর জন্য পরবর্তীতে আরেকটা ক্লজ অ্যাড করি আর কি। সো ইট ইজ নট দ্যাট, ইট ইজ দ্যাট, এইভাবে আমরা বলতে পারি। অথবা এই জায়গায় খেয়াল করেন, এই ইট ইজ দ্যাটের জায়গায় আপনি আরও কিছু সেন্টেন্স ব্যবহার করতে পারেন। যেমন ধরেন রাদার দ্যাট, বরং, আপনি এখানে রাদার দ্যাট দিয়েও বলতে পারতেন যে রাদার দ্যাট ইউ লেক এক্সপিরিয়েন্সেস, ঠিক আছে? রাদার দ্যাট এভাবে ব্যবহারটা করতে পারেন, রাদার দ্যাট ব্যবহার করতে পারেন। অথবা ইট ইজ দ্যাট, আবার ইট ইজ জাস্ট দ্যাটও ব্যবহার করতে পারেন। ইট ইজ জাস্ট দ্যাট, ইট ইজ জাস্ট দ্যাট। আগের সেন্টেন্সগুলোতেও আপনি ব্যবহার করতে পারেন। ইট ইজ জাস্ট বিকজ, ইট ইজ জাস্ট বিকজ, এই জাস্ট শব্দটা আপনি কি করতে পারেন? অ্যাড করতে পারেন। ইট ইজ জাস্ট বিকজ, ইট ইজ জাস্ট দ্যাট, এরকম, ঠিক আছে? ইট ইজ জাস্ট বিকজ, ইট ইজ জাস্ট দ্যাট, এভাবে আপনি সেন্টেন্সগুলো লিখতে পারবেন। ওকে, সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন এখানে। এরপর আমরা পরবর্তী স্ট্রাকচারে আসি। পরবর্তী স্ট্রাকচার হচ্ছে, আমরা এখানে অনেকগুলো জায়গায় ই যুক্ত করেছি। এবার ধরেন আমরা ই যুক্ত করব কোথায়? ই যুক্ত করব ভার্বে, ঠিক আছে? ভার্বে আমি যাবই, আমি যাবই। দেখুন এক্ষেত্রে আপনার স্ট্রাকচারের জোরটা প্রদান করতেছি কোথায়? আমি ই, ইটা কোথায় দিচ্ছি? এবার আমি ভার্বে দিচ্ছি, ঠিক আছে? ভার্বে দিচ্ছি, ভার্বে। এটা হচ্ছে কি, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ধরনের ই, এটা আগে কিন্তু সাবজেক্টের জন্য ছিল, বা অবজেক্টের জন্য ছিল, বা অবজেক্ট ছাড়া অন্য কোনো ওয়ার্ডের উপর এই ই শব্দটা যুক্ত করেছি। এবার আমি ই শব্দটা যুক্ত করেছি কার উপর? ভার্বের উপর, যে আমি যাবই, আমি যাবই। এক্ষেত্রে কি হবে? আমি যাবই, এক্ষেত্রে কি হবে? যারা জানেন তারা আনসার করেন। সো এটা একটু বলবেন, যেটা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আনসারটা আমরা করেছি, যে প্রশ্নটা দেখাচ্ছি আমি যাবই, এক্ষেত্রে ট্রান্সলেশন কি হবে? সো এটা অনেকেই জানেন, এটা হবে কি?
সো এটা যদি নর্মালি হতো, নর্মাল সেন্টেন্স হতো, তাহলে কি করতাম আমরা? নর্মাল হলে লিখতাম আই মাস্ট গো। বাট এখন যেহেতু আমরা এটাকে কি করতেছি, যাবই করব, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? ইনভার্সন করতে হবে। আমরা ইংলিশ 3-in-1-এ আপনাকে ইনভার্সনের ব্যাপারটা দেখিয়েছি, ইনভার্সন ইন ইংলিশ। সো ইনভার্সনের ক্ষেত্রে আমরা কি করি? এই ভার্বটাকে আমরা বাইরে নিয়ে আসি। আমরা এখন বলবো কি? গো আই মাস্ট, গো আই মাস্ট, গো আই মাস্ট, আমি যাবই, আমি যাবই। ঠিক আছে? সো এটা দেখুন বুঝতে পেরেছেন কিনা? আমি যাবই। আমি যাবই, এ ব্যাপারটা বুঝেছেন কিনা? আই মাস্ট গো বলেছেন অনেকে, না এটা হবে কি? গো আই মাস্ট, গো আই মাস্ট। ভার্বটাকে আপনি সামনে নিয়ে আসবেন, ভার্বটাকে কি করবেন? সামনে নিয়ে আসবেন, তাহলে আপনার সেন্টেন্সটা হবে। যেমন ধরেন বললাম আমি এটা দেখেছি, আমি এটা দেখেছি। ঠিক আছে? মানে আপনি বিশ্বাস করতেছো না তুমি, আমি এটা দেখেছি, ঠিক আছে? আমি এটা দেখেছি, কথা বলছেন? সো এই ক্ষেত্রে আপনার সেন্টেন্সটা কি হবে? আমি এটা দেখেছি ভাই, আমি এটা দেখেছি, আরে ভাই আমি এটা দেখেছি রে, এরকম জোর দেওয়ার জন্য ভার্বকে আপনি জোর দেওয়ার জন্য বলবেন কি? যে নর্মালি বলতেন তাহলে কি? আই হ্যাভ সিন ইট। নর্মালি হলে হতো আই হ্যাভ সিন ইট, বাট আপনি এখন কি করবেন? একটু জোর দিবেন, ঠিক না? জোর দেওয়ার জন্য আপনাকে এখন সেন্টেন্সটা একটু ঘুরাই লিখতে হবে। কিভাবে লিখবেন? যে ভার্বটাকে নিয়ে আসবেন সিন, এই ভার্বটাকে নিয়ে আসবেন, ঠিক আছে? যেটা মেইন ভার্ব সেটাকে সিন ইট, এই পর্যন্ত নিয়ে আসবেন। সিন ইট আই হ্যাভ। সো এটা হচ্ছে কি? সিন ইট আই হ্যাভ মানে আমি দেখেছি ই। ঠিক আছে? এটার আরেকটা এক্সপ্রেশন বাংলায় করতে পারেন, সেটা হচ্ছে কি? যে আমি দেখেছি তো বাবা। আমরা বলি না, আরে বাবা আমি দেখেছি, আরে বাপু আমি দেখেছি, আমি দেখেছি, টেনশন করো না, এরকম ক্ষেত্রে আমরা এটা বলি। ঠিক আছে? তো এটা আমরা এইখানে ই শব্দযোগ করি, আবার এভাবে বলি যে আমি এটা দেখেছি রে ভাই, আমি এটা দেখেছি। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা বলবো কি? সিন ইট আই হ্যাভ, সিন ইট আই হ্যাভ, আমি এটা দেখেছি। ঠিক আছে? সিন ইট আই হ্যাভ, এটা আমি দেখেছি। ওকে, সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা পরের স্ট্রাকচারে চলে আসি। দেখুন পরের স্ট্রাকচারটা হচ্ছে, যেমন আমি এখানে বললাম আমি খাবো তো, আমি খাবো তো। ঠিক আছে? আমি খাবো তো ভাই, আমি খাবো তো। ঠিক আছে? এই ধরনের স্ট্রাকচারে আপনি স্ট্রেস দেওয়ার জন্য আমি খাবো তো, এই যে দেখুন এখানে তো শব্দটা ব্যবহার করেছে, আমি খাবো তো, আমাকে ডিস্টার্ব করতেছে, বারবার বলতেছে কেন আমি খাবো তো, সেক্ষেত্রে আপনি বলবেন কি? আই, নর্মাল সেন্টেন্স হলে কি হতো? আই ইট রাইস। বাট আপনি যখন আমি খাবো তো বলবেন, তখন হবে কি? আই ডু ইট রাইস। ঠিক আছে? এগুলো আমরা ইংলিশ 3-in-1-এ শিখেছিলাম, এটা আশা করি মনে আছে আপনাদের। আই ডু ইট রাইস, আমি খাবো তো। ঠিক আছে? আমি খাবো তো। তারপর দেখুন আমরা এটা গেল।
তারপর খেয়াল করুন এখানে আপনার কি এখানে অক্সিলারি ভার্ব ছিল না, সেই ক্ষেত্রে আপনি ডু ডিড ডাস নিয়ে আসবেন। বাট অক্সিলারি ভার্ব থাকলে আপনি কি করবেন, যেমন ধরেন বললাম আই অ্যাম স্লিপিং, এটা একটু জোর দিবেন, ঠিক আছে? আমি ঘুমাচ্ছি তো, এরকম করে বলবেন। তাহলে সেক্ষেত্রে কিরকম বলবেন একটু বলবেন। Hello, Ravi. সো এটা হবে কি আই অ্যাম স্লিপিং। এই ক্ষেত্রে যেহেতু অক্সিলারি ভার্ব এখানে আছে, সেক্ষেত্রে আপনি যেটা অক্সিলারি ভার্ব নাই, যেটাকে আমরা মেইন ভার্ব বলি, এটাকে আপনি সামনে নিয়ে করবেন, ঠিক আছে? অনেকে এটা করেছেন, তো অসংখ্য ধন্যবাদ। এখানে আপনি নিয়ে আসবেন কি স্লিপিং, স্লিপিং আই অ্যাম, মানে কি, মানে বলছে এই কী করিস, আপনি বলছেন ঘুমাস না কেন, আপনি বলছেন কি ঘুমাচ্ছি তো, ঘুমাচ্ছি তো, ঠিক আছে? আপনাকে বললো কি যে
এই ঘুমাস না কেন? আমরা অনেক সময় বাবা মা আমাদের বলে ঘুমাস না কেন, সারাদিন কি মোবাইল নিয়ে বসে থাকো, সারাদিন কথাবার্তা এটা সেটা, ঘুমাস না কেন? আপনি বলে ঘুমাচ্ছি তো, দেখো না ঘুমাচ্ছি তো। সেক্ষেত্রে স্লিপিং আই অ্যাম, স্লিপিং আই অ্যাম, স্লিপিং আই অ্যাম দিয়ে আপনি এক্সপ্রেশনটা প্রকাশ করতে পারবেন। ওকে, সো আজকে আমাদের এই ছিল SMS 7 পর্ব। আমরা পরবর্তীতে অনেকেই আনসার করেছেন, অসংখ্য ধন্যবাদ। সো আশা করি বুঝতে পেরেছেন আমরা আজকে SMS 7-এ যে বিষয়গুলো আলোচনা করেছি, আশা করি আপনাদের মনে আছে এবং বুঝতে পেরেছেন প্রত্যেকটা জিনিস। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।